না। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে পরিপাক এবং শোষণ চ্যাপ্টারের ৪র্থ লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে, ইয়ামিন, অর্ণব, ওবায়দুল, আম রিজওয়ানা, মাসুমা, মৌ, রেটিনা, তারপরে তাসকিয়া, মারুফ, জান্নাত, ইশরাত, তানহা, মাইমুনা, মেজবা, নুরা, সুমা, মেহজাবিন, আদনান, সুরাইয়া, ওয়াজিফা, সাদিয়া, আব্দুর রহমান, জিসান। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আশা করি তোমরাও অনেক 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 ভালো আছো। তো সবাই কানেক্টেড হয়ে যাও, জয়েন করে ফেলো। আমরা আজকে চতুর্থ লেকচারটা পড়বো। ঠিক আছে নিশাত? ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আমরা আজকে চতুর্থ লেকচারে কি কি টপিকস নিয়ে আলোচনা করব সেটা আমরা দেখে নিই। হ্যাঁ, আজকে আমরা পরিপাক গ্রন্থির ভূমিকা নিয়ে আলোচনা করব। পরিপাক গ্রন্থির মধ্যে আমরা গত ক্লাসে যকৃত এগুলো পড়েছিলাম, তো লালা গ্রন্থি, যকৃত এগুলো পড়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। রাইট? তাহলে আগের যে দুইটা পরিপাক গ্রন্থি ছিল কি কি? লালা গ্রন্থি এবং যকৃত, আর হলো এই তিনটা পরিপাক গ্রন্থি। এই 5 ধরনের পরিপাক গ্রন্থি রয়েছে, আমরা পড়েছিলাম। ঠিক আছে? ওকে, আচ্ছা। আজকে আগের ক্লাস না করলেও আজকের ক্লাসটা বুঝবে, কারণ আজকে তো নতুন টপিকস। হুম? তো আশা করি আজকের ক্লাসটা তুমি বুঝবে, আগের ক্লাস যদি নাও করে থাকো। আর আগের ক্লাসটা আমরা যেটা করেছিলাম গত ক্লাস, তো গত ক্লাসে বিশেষ করে লিভারের মধ্যে যে লিভারে যে কাজগুলো, এগুলো কি পরবর্তীতে তোমরা পড়েছো? বুঝতে পেরেছো? বলো তো আমাকে একটু। তোমরা যারা যারা ক্লাস করেছো, গত ক্লাসে আমরা যে লিভারের যে বিশেষ করে শর্করা বিপাক, আমিষ বিপাক বা প্রোটিন বিপাক, চর্বি বিপাক কিভাবে হয়, লিভারের কাজগুলো বিশেষ করে বিপাকীয় ভূমিকাগুলো, এগুলো কি বই পড়ে বুঝতে পেরেছো? রিজওয়ানা, মারুফ, তানজিনা, ফারিয়া, তানহা, ভেরি গুড। ওকে, নুরুজ্জামান, ক্লিয়ার না? ওকে, সবাই বুঝতে পেরেছো? বলো, মনে থাকার দরকার নেই, বুঝতে পেরেছো কিনা সেটা হলো কথা। ওকে, ভেরি গুড। তাহলে আজকে আমরা এই তিনটা গ্রন্থির ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা পিত্তরস নিয়ে আলোচনা করি। আচ্ছা, পিত্তরস কোথায় তৈরি হয় তোমরা সবাই জানো। আমরা বলেছিলাম গত ক্লাসে যে এটা হলো লিভার। লিভারের দুইটা খণ্ড থাকে, একটা হলো ডান খণ্ড এবং আরেকটা হলো বাম খণ্ড। তাহলে এটা হলো লিভারের ডান খণ্ড আর এটা হলো লিভারের বাম খণ্ড। ওকে, এর মধ্যে ডান খণ্ড সবচেয়ে বড়। এই ডান খণ্ডের নিচের দিকে এই যে এরকম থলির মতো একটা জিনিস থাকে, এটাকে আমরা বলছি কি? এটার নাম কি? পিত্তথলি, তাই না? এটার নাম হলো পিত্তথলি। এই পিত্তথলির মধ্যে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলছি কি? পিত্তরস। এখন প্রশ্ন হলো, পিত্তরস তৈরি করে কে? পিত্তরস কোথা থেকে তৈরি হয়? গত ক্লাসে আমি বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেখি সবাই উত্তর দাও তো। পিত্তরস কোথা থেকে তৈরি হয় বলো। পিত্তরস কোথা থেকে তৈরি হয়? কে তৈরি করে পিত্তরস? হুম? ইশরাত, ভেরি গুড। মারু, ভেরি গুড। ইয়েস, কলিজা বা যকৃত। ঠিক আছে, আমি যদি আরো স্পেসিফিক করে বলি, যকৃতের কোথা থেকে তৈরি হয় পিত্তরস? হেপাটোসাইট, তাই না? ভেরি গুড। তাহলে মনে করো এটা যদি এক হেপাটোসাইট হয়ে থাকে, এই যে মনে করো হেপাটোসাইট, হ্যাঁ, এই যে হেপাটোসাইট, হেপাটোসাইট, এগুলো যদি হেপাটোসাইট হয়ে থাকে, তাহলে এই হেপাটোসাইট গুলো কি করে? পিত্তরস তৈরি করে। পিত্ত রস তৈরি করে। তাহলে পিত্তরস তৈরি হচ্ছে হেপাটোসাইটের মধ্যে। হ্যাঁ, দেন এই পিত্তরসটা কি হয়? এই যে তৈরি হলো, যে তৈরি হওয়ার পরে কি হয়? এই যে নালী, এই নালী পথ দিয়ে এই নালীতে আসে, এসে এই নালী দিয়ে তারপরে এখানে জমা থাকে, এই পিত্তথলির মধ্যে জমা থাকে। তার মানে পিত্তথলির কাজ হলো পিত্তরস জমা রাখা। মাইন্ড ইট।
পিত্তরস তৈরি করা লিভারের কাজ, আর পিত্তরস জমা রাখা হলো পিত্তথলির কাজ। মনে থাকবে? হ্যাঁ, তাহলে পিত্তথলি পিত্তরস জমা রাখে, তাহলে পিত্তরস এখানে জমা থাকবে। যখন আমরা চর্বি জাতীয় খাবার খাই তখন হয় কি, এই পিত্তরসটা, এই যে পিত্তথলি আছে না, এই পিত্তথলিটা সংকুচিত হয়। সংকুচিত হলে এই পিত্তরস এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে গিয়ে এই যে ডিউডেনামে এসে এই যে পিত্তরসটা এখানে এসে কাজ করে। কি কাজ করে পিত্তরসটা? কি কাজ করে বলো তো? পিত্তরস কোন জাতীয় খাবারটাকে ভাঙে? বলো, পিত্তরস কোন জাতীয় খাবারকে ভাঙে? বলতে পারবে কেউ? বলো তো, পিত্তরস কোন জাতীয় খাবারকে ভাঙে? বলো। চর্বি জাতীয় খাবার, ভেরি গুড। তাহলে পিত্তরস চর্বি জাতীয় খাবার ভাঙে, তাই না? চর্বি ভাঙে। আচ্ছা, চর্বি জাতীয় খাবারটাকে ভেঙে যে ছোট ছোট টুকরাতে পরিণত করে, এই প্রক্রিয়াকে কি বলে বলো তো? এই যে চর্বি জাতীয় খাবারটাকে ভেঙে যে ছোট ছোট টুকরাতে পরিণত করে, এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়ার নাম কি বলো তো? এটা পড়েছে, ভেরি গুড মারু। চর্বি জাতীয় খাবারটাকে ভেঙে যে, না, প্রক্রিয়ার নাম কি? প্রক্রিয়া, ইয়েস, ইমালসিফিকেশন, তাই না? ইমালসিফিকেশন। তাহলে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় পিত্তরস করে কি, চর্বি জাতীয় খাবার বা চর্বির যে দানা, এই চর্বির দানাটাকে ভেঙে ছোট 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 অনেকগুলো টুকরোতে পরিণত করে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা পিত্তরসের কথা বলছি, এই পিত্তরস এটা হলো একটা ক্ষার জাতীয় পদার্থ। তাহলে পিত্তরস কি? একটা ক্ষার জাতীয় পদার্থ। তাহলে আমরা কি বলতে পারি না পিত্তরস অম্লীয় টাইপের জিনিসকে প্রশমিত করে? আমরা জানি যে কোনো ক্ষার অম্লকে কি করে? প্রশমিত করে। তাহলে পিত্তরস কি করে? ক্ষার অম্লীয় খাবারকে প্রশমিত করে। ঠিক আছে? এর পিএইচ হলো 8 থেকে 8.61। আমরা জানি 7 এর উপরে হলেই ক্ষার জাতীয় পদার্থ। যেহেতু এর পিএইচ 8 থেকে 8.61, এই জন্য আমরা বলতে পারি এটা হলো ক্ষার জাতীয় পদার্থ। এখন পিত্তরস কি কি দিয়ে তৈরি? পিত্তরসের মধ্যে থাকেটা কি? কি কি উপাদান থাকে? সেই উপাদানগুলো আমরা দেখব। পিত্তরসের মধ্যে তোমরা লক্ষ্য করো, পিত্তরসের মধ্যে পানি থাকে এবং 97 থেকে 98% পর্যন্ত পানি থাকে। ঠিক আছে? তাহলে 97 থেকে 98% মানে অধিকাংশই পানি থাকে। আর কি থাকে? পিত্ত লবণ থাকে। 2 ধরনের পিত্ত লবণ থাকে, একটা হলো সোডিয়াম টারকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট। আর কি থাকে? কোলেস্টেরল থাকে। আর কি থাকে? পিত্ত রঞ্জক থাকে। পিত্ত রঞ্জক, রঞ্জক মানে হলো কালার। হ্যাঁ, আচ্ছা, কি? বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলো হলো পিত্ত রঞ্জক। আচ্ছা, আর কি থেকে? বিভিন্ন অজৈব লবণ থাকে। ঠিক আছে? আচ্ছা, 7.5 আর 8 এর মধ্যে পার্থক্য কি? খুব কি পার্থক্য আছে? সো 7.8 অন্য বইয়ে দেয়া আছে। হ্যাঁ, তুমি এটা 7.5 মনে রাখো, সমস্যা নাই তো। 7.5 মনে রাখতে পারো, থেকে 8.5, মানে বই এটা একটু পার্থক্য হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বললাম? যে এই যে পিত্ত লবণ, পিত্তরসের মধ্যে কি কি থাকে? পিত্তরসের মধ্যে পানি থাকে, পিত্তরসের মধ্যে পিত্ত লবণ থাকে, পিত্তরসের মধ্যে পিত্ত রঞ্জক পদার্থ থাকে, পিত্তরসের মধ্যে কোলেস্টেরল থাকে, বিভিন্ন অজৈব লবণ থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন না, পরিমাণ মনে রাখার দরকার নেই। এখন এই যে আমাদের যে পিত্ত লবণ, তাহলে পিত্তরসের এই পিত্ত লবণের কাজই হলো, এই পিত্ত লবণের কাজ হলো চর্বি জাতীয় যে খাবার, এই চর্বি জাতীয় খাবারটাকে ভেঙে ছোট 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 টুকরাতে পরিণত করা। তার মানে ইমালসিফিকেশন যে প্রক্রিয়ার কথা আমরা বলছি, এই ইমালসিফিকেশন প্রক্রিয়া এটা কে করে? পিত্তরসের কোন উপাদানটা করে? পিত্তরসের এই পিত্ত লবণ উপাদানটা করে। এই পিত্ত লবণই করে কি? এই চর্বি জাতীয় খাবারটাকে ভেঙে ছোট 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 টুকরোতে পরিণত করে। এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা বলো? হাবিবুর একটা কোশ্চেন করেছে, পিত্ত তৈরি হয় কেন? তাহলে তোমরা উত্তর দাও, পিত্তের কাজ কি? হাবিবুর একটা কোশ্চেন করেছে, হ্যাঁ, পিত্ত তৈরি হয় কেন? তোমরা উত্তর দাও তো, কেন তৈরি হয় বলো? কেন তৈরি হয়? তৈরি না হলে কি সমস্যা? কি করে পিত্ত? কি করে? এমনি এমনি তৈরি হয়? মানে কি করে? কাজ কি? পিত্তের ফাংশনটা কি?
বলো কি করে? চর্বি ভাঙার জন্য, তাই না? চর্বি জাতীয় খাবার ভাঙার জন্য। ঠিক আছে? ওকে। তাহলে পিত্তরসের পিত্ত লবণ চর্বি জাতীয় খাবারটাকে ভেঙে ফেলে। ওকে? এই কথাটা মনে রাখতে হবে আমাদের। এখন পিত্ত কিভাবে প্রবাহিত হয়? আমরা গত ক্লাসে কিন্তু বলেছি অলরেডি, রাইট? তাহলে এটার নাম কি এখন তোমরা আমাকে উত্তর দিবে। আচ্ছা বলো তো, এই নালীটার নাম কি? এই নালীটা? এই নালীটার নাম কি? বলো। বলো। এই যে এই নালীটার নাম কি? তোমরা বলবে। আমি গত ক্লাসে পড়িয়েছি। বলো। এই অভিন্ন নালী এটা, সুমনা? এটা পিত্তনালী কেন? এটা যকৃতের মধ্যে আছে না? তাহলে এটার নাম হলো যকৃত নালী। ঠিক আছে? এটা হলো বাম যকৃত নালী। বাম যকৃত নালী। আর এটা হলো ডান যকৃত নালী। ডান যকৃত নালী। তাই না? আচ্ছা, আর এটা এই যে মাঝখানেরটা, এই মাঝখানেরটা হলো অভিন্ন যকৃত নালী। অভিন্ন যকৃত নালী, রাইট? আচ্ছা, আর এটা হলো পিত্তনালী। ঠিক আছে? পিত্ত, এদিকে লিখি, পিত্তনালী। ওকে? আচ্ছা, আর এই যে এটা, এই যে এটা কি? পিত্তনালী বা সিস্টিক নালী, রাইট? আর এটা কি? এই যে এই মাঝখানেরটা, এই মাঝখানেরটা, এটার নামই হলো অভিন্ন পিত্তনালী। তোমরা যেটাকে বলছো, এই যে এটার নামই হলো অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালী। দেন অভিন্ন পিত্তনালী কি হয়েছে দেখো তো, লক্ষ্য করো। এই অভিন্ন পিত্তনালী নিচের দিকে নামলো এসে এই যে এটার নাম হলো অগ্নাশয় নালী। এই যে অগ্নাশয় নালী, তাহলে অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটার তৈরি করলো। এই যে এই নালীটার নাম হলো অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই যে এই নালীটা, হ্যাঁ, ভ্যাটার অফ অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার। তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটার তৈরি করে কোথায় উন্মুক্ত হয় দেখো তো, কোথায় উন্মুক্ত হয়েছে? এই যে এটা কোথায় উন্মুক্ত হয়েছে? এই অংশে উন্মুক্ত হয়েছে। এই জিনিসটার নাম কি? এই যে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, যে এই জিনিসটার নাম কি? এটার নাম হলো ডিউডেনাম। তাহলে ডিউডেনামে উন্মুক্ত হয়েছে, নাকি? বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে যকৃতের মধ্যে পিত্ত তৈরি হলো। যকৃতের মধ্যে পিত্ত তৈরি হওয়ার পরে সেটা ডান এবং বাম যকৃত নালী দিয়ে কোথায় আসবে? অভিন্ন যকৃত নালী দিয়ে, সিস্টিক নালী দিয়ে কোথায় থাকবে? পিত্তথলিতে জমা থাকবে। দেন যখন দরকার হবে তখন এই পিত্তরস, এই পিত্তনালী দিয়ে, সিস্টিক নালী দিয়ে, অভিন্ন পিত্তনালী দিয়ে তারপর কই যাবে? অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামে এসে প্রবেশ করবে। ঠিক আছে? তাহলে দেখো তো এই জিনিসটা এখন বুঝতে পারো কিনা, এখানে কি লেখা আছে দেখো। এখন এই জিনিসটা বুঝতে পারো কিনা বলো। সবাই ক্লিয়ার? বলো। ওকে, ভেরি গুড। এখন ওই যে আমরা যে কথাগুলো বলেছি, পিত্ত রসের কাজ, পিত্ত লবণের কাজ কি? পিত্ত লবণ শোষণ করে কি কি? চর্বিত দ্রবণীয় ভিটামিনগুলো শোষণ করে, যেমন এ, ডি, কে, ই, এগুলোকে বলা হয় চর্বিত দ্রবণীয় ভিটামিন। এই যে এগুলোকে বলা হয় চর্বিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয়, তাহলে এই চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণ করে। ওকে, আর কি করে আমরা বলেছি
পিত্ত লবণের একটা কাজ হলো বা পিত্তের কাজ হলো কি, পিত্তরসের একটা কাজ হলো চর্বি জাতীয় খাবারকে ভাঙতে সাহায্য করে। কিভাবে ভাঙতে সাহায্য করে? পিত্ত লবণ এই লাইপেজ এনজাইমকে সক্রিয় করে, আর আমরা জানি লাইপেজ এনজাইম কি করে, লিপিডকে ভেঙে কি কিসে পরিণত করে বলতো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে, রাইট? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। আর কি করে? পেরিস্টালসিস করে। পেরিস্টালসিস মানে কি? পেরিস্টালসিস মানে হলো আমাদের যে নালীগুলো আছে, পরিপাক নালী, এই পরিপাক নালীগুলো একবার সংকোচন একবার প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ, এটাকে বলা হয় পেরিস্টালসিস প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এই পেরিস্টালসিস প্রক্রিয়াতেও হেল্প করে। তানজিনা বলছে অ্যাম্পুলা ভ্যাটার কি পোর্টাল শিরা? না, পোর্টাল শিরা কেন হবে? এটা আলাদা, অ্যাম্পুলা ভ্যাটার আলাদা আর পোর্টাল শিরা আলাদা জিনিস। রূপা বলছে কোলন কি? তাহলে তুমি আগের ক্লাস দেখোনি, তোমাকে প্রথম থেকে ক্লাস দেখতে হবে। পিত্তরস এবং পিত্ত লবণের পার্থক্য হলো পিত্তরসের মধ্যে পিত্ত লবণ থাকে, কোনো পার্থক্য নাই। পিত্তরসের একটা উপাদানের নাম হলো পিত্ত লবণ। ওকে, পিত্তরস মানে হলো একটা ব্রড হেডিং। পিত্তরসের মধ্যে পিত্ত লবণ থাকে, পিত্তরসের মধ্যে পিত্ত রঞ্জক পদার্থ থাকে, পিত্তরসের মধ্যে কোলেস্টেরল থাকে, পিত্তরসের মধ্যে পানি থাকে। ঠিক আছে, ওকে। তাহলে বলো তো এই উত্তরটা দাও এখন, দেখি পারো কিনা। কি হবে এটা বলো? পিত্তরসের উপাদান নয়, তাহলে কোনটা পিত্তরসে থাকে না? হুম, খুবই সহজ তাই না? তাহলে কি হবে? ইয়েস, গ্লুকোজ থাকে না, তাই তো, আর বাকিগুলো তো থাকি, আমরা বলেছি। তাই না মুশফিকা, সাকিবুল, আবির, রিজভি, নাফিজা, নুসরাত, ধ্রুব, সহজ। ওকে, পরের কোশ্চেনটা দেখো তো, পিত্ত লবণের কাজ কি বলো, এটা কি হবে? খুবই সহজ তাই না? তারপর কিন্তু অনেকে ভুল উত্তর দিচ্ছে। কি হবে? চর্বিত দ্রবণে ভিটামিন শোষণে সহায়তা করে, পেরিস্টালসিস প্রক্রিয়া বাড়িয়ে দেয়, লাইপেজ এনজাইমকে সক্রিয় করে, কোনটা হবে? ক খ গ ঘ, সহজ একটা কোশ্চেন। তাহলে কি হবে? তাবাসসুম, ইয়াসিন, মুশফিকা, আফরিন, সাকিবুল, রাইসা, আলভিন। ওকে, তাহলে তিনটাই। ওকে, আচ্ছা। কোন চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হয় বলো? কি হবে এটা? গত ক্লাসের পরে কিন্তু
ওকে, তাহলে অর্নিথিন চক্র, তাই না? তাহলে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হয়, মনে আছে? প্রোটিন বিপাক, যকৃতের প্রোটিন বিপাক, মনে করো তো একটু, যকৃতের প্রোটিন বিপাক ছবিটা মনে করো। মনে পড়ে? ওকে। হিম থেকে আয়রন অংশ সরে গেলে বাকি অংশ থেকে কি উৎপন্ন হয়? গত ক্লাসের লেকচার, একটু রিকলিং করাচ্ছি তোমাদেরকে, বলো। ভেরি গুড, তাহলে বিলিভার্ডিন। ওকে। পিত্ত লবণ কি থেকে উৎপন্ন হয়? কোন পদার্থটা থেকে পিত্ত লবণ উৎপন্ন হয়, মানে পিত্ত লবণ তৈরি হওয়ার জন্য কোন পদার্থটা দায়ী? আলভিন, কি হবে? নুরা, পারভেজ, নাদিয়া? অনেকে ঢিল মারতেছে আন্দাজে। এই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো না? এই কারা কারা সলভ করো বলো তো? আমি তোমাদেরকে প্রথম দিনই বলে দিয়েছিলাম যে তোমরা যেদিন যে টপিকসটা শেষ হবে, তোমরা প্রিভিয়াস ইয়ারের বিশেষ করে অ্যাডমিশন টেস্টের এমসিকিউ এবং বোর্ড পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ সলভ করবে। তোমরা কারা কারা সলভ করো বলো তো? যারা সলভ করো তারা এগুলোর উত্তর দিতে পারবে, আর যারা সলভ করো না তারা উত্তর দিতে পারবে না। তোমরা কারা কারা সলভ করো? অনেকে সলভ করে না, বই নাই। কি বলো এগুলো? বই নাই, এটা কোনো কথা বললে? অনেকে সলভ করেনি, দেখছো? তাহলে তোমরা যারা সলভ করছো না, তোমরা তো পিছিয়ে পড়ছো, এখনই তো পিছিয়ে পড়ছো, অ্যাডমিশন টেস্টে আর কি পিছাবে? তোমার ফ্রেন্ডরা তো অনেকেই সলভ করছে, আবার অনেকেই সলভ করছো না, তোমরা অনেকেই সলভ করছে, ওই যে আমি দেখতে পাচ্ছি নাম। তো যারা সলভ করছো না তারা তো এখনই পিছিয়ে পড়ছো তোমার ফ্রেন্ডদের থেকে, তাহলে অ্যাডমিশন টেস্টে তো আর কি? তোমরা কেন সলভ করছো না? কোন বই থেকে? এটা অ্যাডমিশন টেস্টের গাইড থেকে। অ্যাডমিশন টেস্টের গাইড তুমি যদি এখন আমাকে বলো যে অ্যাডমিশন টেস্টের গাইড আমি কোথা থেকে পাবো, তুমি যে কোনো লাইব্রেরিতে যাবে, লাইব্রেরিতে গেলে তুমি সেখানে বলবে যে আমাকে অ্যাডমিশন টেস্টের গাইড দেখান, দেখবে কয়েক ধরনের অ্যাডমিশন টেস্টের গাইড আছে, তুমি কয়েকটা গাইড তুমি নেড়ে চেড়ে দেখো, তুমি বুঝতে পারবে কোন গাইডটা তোমার জন্য সুইটেবল। তুমি সেরকম একটা অ্যাডমিশন টেস্টের গাইড কিনে নাও, কিনে নিয়ে যেদিন যে টপিকটা আমরা পড়াচ্ছি সেই টপিক থেকে তুমি গাইড থেকে সলভ করে ফেলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাই না? ওকে, তাহলে সলভ যারা এখনো শুরু করেনি, তোমরা শুরু করে দাও, কিন্তু পরে আরো সময় পাবে না, তুমি আরো ব্যস্ত হয়ে পড়বে। হুম, ওকে। দাম কত? এগুলো তোমরা লাইব্রেরিতে যেয়ে তোমরা জিজ্ঞেস করতে হবে। আমি কি লাইব্রেরি বই বিক্রেতা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি হবে? কোলেস্টেরল। ওকে, আচ্ছা। আমি বারবার বলে দিচ্ছি, তোমরা যদি এখন থেকে অ্যাডমিশন টেস্টের গাইড সলভ না করো, তোমার কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে প্রিপারেশন নিতে। ঝামেলা বলতে এটা বোঝাচ্ছি যে তুমি সময় পাবে না। না, শুধু টেস্ট পেপার সলভ করলে হবে না সিথি, অ্যাডমিশনের গাইডও সলভ করতে হবে। তুমি দেখবে যে অ্যাডমিশনের গাইড যখন সলভ করবে, দেখবে অ্যাডমিশন টেস্টে অনেক কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসে এমসিকিউ, আবার বোর্ড পরীক্ষার অনেক এমসিকিউ অ্যাডমিশন টেস্টে আসে।
তো তোমরা তো এমসিকিউ কমন পাওয়ার জন্য হলেও এমসিকিউ পড়তে হবে বোর্ড পরীক্ষায়, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার আসো অগ্নাশয়। আচ্ছা, এরপরে যে গ্রন্থিটা এটাকে বলছি আমরা অগ্নাশয়, ইংলিশে এটাকে বলা হয় প্যানক্রিয়াস। আচ্ছা, অগ্নাশয় এটা হলো ধূসর বর্ণের একটা গ্রন্থি এবং এটা ৩টা অংশ রয়েছে, মাথা, দেহ এবং লেজ। এই অংশটাকে আমরা বলছি মাথা। এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এই অংশটুকু হলো মাথা। ওকে, আর এই অংশটা হলো লেজ। আচ্ছা, তাহলে মাথা, লেজ। তাহলে এই মাঝখানে যে অংশটা থাকে, এই মাঝখানে অংশটাকে আমরা কি বলতে পারি? মাঝখানে অংশটাকে আমরা বলতে পারি দেহ, নাকি? মাঝখানে অংশটাকে আমরা বলতে পারি দেহ। তাহলে এই ৩টা অংশ, ঠিক আছে? ওকে, এখন অগ্নাশয়ে এখানে ২টা কথা আছে, একটা হলো বহিঃক্ষরা গ্রন্থি আর একটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি। কোনটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে মনে রাখবে যে গ্রন্থি মানে হলো একটা ব্যাগের মতো জিনিস। মনে করো একটা থলি বা একটা ব্যাগ। মনে করো এটা একটা ব্যাগ, হ্যাঁ? এটা একটা ব্যাগ, এটা একটা ব্যাগ। তাহলে গ্রন্থি মানে কি বললাম? একটা ব্যাগ বা থলি, এটা একটা ব্যাগ। যেই ব্যাগের সাথে নল যুক্ত থাকতে পারে আবার নাও থাকতে পারে। মনে করো এটা একটা ব্যাগ, এই ব্যাগের সাথে এরকম নল যুক্ত আছে। ওকে, আচ্ছা, এটা আরেকটা ব্যাগ, এটা আরেকটা ব্যাগ, এই ব্যাগের সাথে কোনো নল যুক্ত নাই। ঠিক আছে? আচ্ছা, এবং এই যে এই ব্যাগের সাথে যে নল যুক্ত থাকে, এই ব্যাগের মধ্যে যে পদার্থটা তৈরি হয়, যে রাসায়নিক পদার্থ তৈরি হয়, এই রাসায়নিক পদার্থকে বলা হয় এনজাইম। এনজাইম। আর যার সাথে নল যুক্ত নাই, এর মধ্যে যে রাসায়নিক পদার্থ তৈরি হয়, এর মধ্যে এই রাসায়নিক পদার্থটাকে বলছি আমরা হরমোন। হরমোন। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম? গ্রন্থি হলো এমন এক ব্যাগ, যেই ব্যাগের মধ্যে নল যুক্ত থাকতে পারে আবার নাও থাকতে পারে। গ্রন্থি এমন একটা জিনিস যার মধ্যে এনজাইম তৈরি হতে পারে অথবা হরমোন তৈরি হতে পারে। এখন যে গ্রন্থির সাথে নালী যুক্ত থাকবে এবং যে গ্রন্থির মধ্যে এনজাইম তৈরি হয়, সেই গ্রন্থিকে বলা হয় নালীযুক্ত গ্রন্থি, তাই না? যেহেতু নালী যুক্ত আছে, তাহলে নালী যুক্ত গ্রন্থি। নালী যুক্ত গ্রন্থি, বা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা, বহিঃক্ষরা গ্রন্থি। আর যার সাথে নালী নাই, নালী যুক্ত নাই, তাহলে তাকে আমরা কি বলতে পারি? নালীবিহীন গ্রন্থি, তাই না? নালীবিহীন গ্রন্থি, তাহলে তাকে আমরা বলতে পারি নালীবিহীন গ্রন্থি। ওকে, বা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, বলো তো বহিঃক্ষরা গ্রন্থিতে কোন রাসায়নিক পদার্থটা তৈরি হয়, তাহলে উত্তর কি হবে? এনজাইম তৈরি হয়। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি অন্তঃক্ষরা গ্রন্থিতে কোন রাসায়নিক পদার্থ তৈরি হয়, হরমোন তৈরি হয়। আচ্ছা, আমি এখন আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, বলো তো এনজাইম কিসের মাধ্যমে পরিবাহিত হবে? তখন কি হবে? নালীর মাধ্যমে। তাহলে এখানে যে এনজাইমটা তৈরি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থিতে, এই এনজাইমটা এই নালীর মাধ্যমে পরিবাহিত হয়। বাট আমি যদি এখন জিজ্ঞেস করি হরমোনগুলো কিসের মাধ্যমে পরিবাহিত হয়, এখানে তো আর নালী নাই, তাহলে হরমোন কিভাবে পরিবাহিত হয়? বলো এখন, বলো, বলো, বলো। ভেরি গুড, রক্তের মাধ্যমে। তাহলে হরমোন পরিবাহিত হয় হলো রক্তের মাধ্যমে। তাহলে হরমোন কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি বলি যে গ্রন্থি এনজাইম তৈরি করে তাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি, রাইট? যে গ্রন্থি হরমোন তৈরি করে তাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, আমি যদি বলি যে গ্রন্থি দুইটাই তৈরি করে, এনজাইমও তৈরি করে হরমোনও তৈরি করে, তাহলে তাকে আমি কি বলবো? বলো।
ধরো এমন এক গ্রন্থি যেটা হরমোনও তৈরি করে, এনজাইমও তৈরি করে, তাকে কি বলবো? বলো, তাকে আমরা কি বলতে পারি? হুম, কি বলতে পারি? মিশ্র গ্রন্থি। ভেরি গুড। তাহলে তাকে আমরা বলতে পারি মিশ্র গ্রন্থি। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন আসে, অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? তাহলে এই উত্তরটা কি এখন তোমরা দিতে পারবে? এই উত্তরটা এখন তোমরা দিতে পারবে কিনা বলো? পারবে? তাহলে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? কারণ অগ্নাশয় এনজাইমও তৈরি করে, হরমোনও তৈরি করে। এখন কিভাবে এনজাইম তৈরি করে, হরমোন তৈরি করে, সেটা আমরা নামাজের ব্রেকের পরে আবার চলে আসব। ঠিক আছে? তাহলে আমরা ঠিক 7:45 আমরা চলে আসব। হ্যাঁ? তাহলে 7:45 পর্যন্ত আমরা নামাজের ব্রেকে চলে যাচ্ছি। তারপরে আমরা কিভাবে তৈরি করে সেটা আমরা দেখব। হ্যাঁ? 7:45।
ওকে, আমরা আবার চলে আসলাম। তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও। কে কোথায় আছো কানেক্টেড হয়ে যাও, সবাই চলে এসো। সবাই কানেক্টেড হয়েছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন কিভাবে বই করা অন্ত করার যে বিষয়টা সেটা আমি একটু তোমাদেরকে দেখাই। আচ্ছা, মনে করো আমি একটা অগ্নাশয় আঁকবো। হ্যাঁ, মনে করো এটা হলো সেই অগ্নাশয়। মনে করো এটা হলো অগ্নাশয়, ঠিক আছে? আচ্ছা, এখন অগ্নাশয় কি ঘটনাগুলো কি হয় সেটা আমি দেখাই তোমাদেরকে। আম, এই যে, হ্যাঁ, এরকম কিছু কোষ থাকে। এই যে এখানে কোষ থাকে, এই যে এটা কোষ, কোষ, হ্যাঁ, এক সারি বিশিষ্ট কোষ। এই যে কোষ, 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 এগুলো কিন্তু কোষ। হ্যাঁ, এগুলো হলো কোষ, এগুলো হলো কোষ। বুঝছো? এই যে এই জিনিসগুলো কিন্তু কোষ। এই যে কোষ, এগুলো এক একটা কোষ। ওকে, এই যে কোষ, 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 কোষ। ঠিক আছে? আচ্ছা, এই যে একটা কোষ, 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 কোষ। ওকে, আচ্ছা, একইভাবে এদিকেও থাকে। এই যে কোষ, 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 কোষ। ওকে, এদিকেও থাকে কোষ, 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 কোষ। এদিকেও থাকে কোষ, কোষ, কোষ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই যে এই নালীগুলো দেখো, প্রথমে কি হয়েছে? সূক্ষ্ম সূক্ষ্ম নালী বের হয়েছে, নালী নালী বের হয়েছে, নালী বের হয়েছে, নালী বের হয়েছে। হ্যাঁ, এরপরে যেটা হবে, এখানেও কোষ আঁকি। এই যে কোষ, কোষ, কোষ। ওকে, এখন দেখো এই নালীগুলো পরস্পর যুক্ত হবে। দেখো, ওকে, তাহলে দেখো এরা যুক্ত হয়ে এই যে এই যে বড় যে নালীটা, এই যে বড় যে নালীটা তৈরি হয়েছে, এই যে যে নালীটা তৈরি হয়েছে, এই নালীটার নাম হলো অগ্নাশয় নালী। ঠিক আছে? তাহলে এটা হলো কি? অগ্নাশয় নালী। অগ্নাশয় নালী। ওকে, ঠিক আছে। এবং এই যে এই কোষগুলোর কথা বলছি, এই যে কোষগুলোর কথা বলছি, এই কোষগুলো থেকে, এই কোষগুলো থেকে কি তৈরি হয় জানো? এনজাইম তৈরি হয়। এই কোষগুলো কি তৈরি করে? এনজাইম তৈরি করে। এবং এই কোষগুলো থেকে অগ্নাশয় রস তৈরি হয়। অগ্নাশয় রস মানে কি? অগ্নাশয় রস মানে হলো এর মধ্যে এনজাইম থাকে। তার মানে আমি বলতে পারি এই কোষগুলো থেকে অগ্নাশয় রস তৈরি হয়। আমি যদি আরো সুন্দর করে বলি, তাহলে অগ্নাশয় রস তৈরি হয়। অগ্নাশয় রস বলতে এনজাইম হরমোন সবগুলোকে বোঝায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে মূলত এনজাইম তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা। আর এই কোষগুলোর মাঝখানে মাঝখানে বিশেষ ধরনের আবার কিছু কোষ থাকে। মাঝখানে মাঝখানে এই যে যেমন ধরো একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে এরকম এই কোষগুলোর মাঝখানে মাঝখানে কোষ থাকে। বুঝছো? মাঝখানে মাঝখানে এরকম চারটা কোষ মিলে এরকম পুঞ্জের মতো তৈরি হয়। এই যে চারটা কোষ, চারটা কোষের পুঞ্জ। এই যে, তাহলে এই যে যে কোষগুলো আঁকলাম, এই যে যে চারটা কোষ, এই যে যে কোষগুলো আঁকলাম, এই কোষগুলো, এই কোষগুলো হরমোন তৈরি করে। হরমোন তৈরি করে। ওকে, এবং এই কোষগুলো, এখানে কয় ধরনের কোষ রয়েছে? চার ধরনের। চার ধরনের কোষের চারটা নাম রয়েছে। যেমন একটা কোষের নাম হলো আলফা কোষ। হ্যাঁ, মনে করো এটা হলো আলফা কোষ, এটা হলো আলফা কোষ। হুম,
একটা কোষের নাম হলো বিটা কোষ, এটার নাম হলো বিটা কোষ, একটার নাম হলো ডেল্টা কোষ, এই যে এটা মনে করো ডেল্টা কোষ, ওকে। আর আরেকটা হলো গামা কোষ, এটা মনে করো গামা কোষ, এই যে এটা হলো গামা কোষ। তাহলে এই 4 ধরনের কোষ 4 ধরনের হরমোন তৈরি করে, ঠিক আছে। তাহলে 4 ধরনের কোষ কয় ধরনের হরমোন তৈরি করবে? 4 ধরনের হরমোন তৈরি করবে, আলফা, বিটা, ডেল্টা, গামা বা পিপি, একই কথা। যাহাই গামা কোষ তাহাই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ, ঠিক আছে। তাহলে 4 ধরনের হরমোন। তাহলে আলফা কোষ কি হরমোন তৈরি করবে? এই আলফা কোষ যে হরমোনটা তৈরি করবে সেটা হলো গ্লুকাগন। বিটা কোষ যে হরমোনটা তৈরি করবে সেই হরমোনটার নাম হলো ইনসুলিন। তারপর ডেল্টা কোষ এটা যে হরমোন তৈরি করবে সেটাকে বলছি আমরা সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। আর গামা বা পিপি কোষ এটা যেটা তৈরি করবে এটাকে বলছি আমরা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে এগুলো হলো হরমোনের নাম। তাহলে এই হরমোনগুলো তৈরি করে। এবং এই যে এখানে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে এগুলো গুচ্ছাকারে থাকে না, গুচ্ছ গুচ্ছ হয়ে দেখতে পাচ্ছি, এগুলোর নাম হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই সবগুলোকে একসাথে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, মনে থাকবে কথাগুলো? তাহলে এগুলো সবগুলোকে আমরা কি বলবো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্স। তাহলে আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা কি হিসেবে কাজ করে? বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে নাকি অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে? সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও, মাথা একটু খাটায়, একটু বুদ্ধি খাটাও, কি হবে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা কি হিসেবে কাজ করে? বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে নাকি অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে? বলো, বুদ্ধি খাটাও। ভেরি গুড, অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, তাই না? কারণ আমরা বলেছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোন জিনিসটা? এই যে এগুলো, এটা হলো আইলেটস। এই যে এই গুচ্ছগুলোকে একসাথে আমরা বলছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এগুলো না কিন্তু, এই যে এটা না, এটা না কিন্তু, এগুলো না কিন্তু, বুঝছো? তার মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, ওকে। আর এই যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি এই যে এগুলো, এই যে এগুলোকে আমরা বলছি লোবিউল বা অ্যাসিনাস। এগুলো এক একটা লোবিউল বা অ্যাসিনাস। লোবিউল বা অ্যাসিনাস। তাহলে আমি কি বলতে পারি না প্রতিটি লোবিউল বা অ্যাসিনাস অনেকগুলো কোষ দিয়ে তৈরি? এটা বলতে পারি কিনা? ধরো এটা যদি একটা লোবিউল হয়, মনে করো এই যে এটা হলো একটা লোবিউল, হ্যাঁ, এটা হলো নালী। তাহলে এই যে প্রতিটি লোবিউল বা অ্যাসিনাস অনেকগুলো কোষ দিয়ে তৈরি। এটা একটা কোষ, 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 এটা একটা কোষ। তার মানে প্রতিটি লোবিউল বা অ্যাসিনাস অসংখ্য কোষ দিয়ে তৈরি, এবং এদের মাঝখানে কেন্দ্রীয় নালী থাকে। এই যে এটা কি কেন্দ্রীয় নালী, ঠিক আছে? ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এখন এই যে যে অগ্নাশয় নালী, এই অগ্নাশয় নালীর সাথে মনে আছে তোমাদেরকে অভিন্ন পিত্তনালীর কথা মনে আছে? অভিন্ন পিত্তনালী। তাহলে এর সাথে এই অভিন্ন পিত্তনালী যুক্ত হয়ে কি করবে? অ্যাম্পুলা অফ ভ্যাটার তৈরি করবে। এই অ্যাম্পুলা অফ ভ্যাটার তৈরি করে কোথায় উন্মুক্ত হবে? ডিউডিনামে উন্মুক্ত হবে। ওকে, এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? এই জিনিসগুলো ক্লিয়ার কিনা বলো? তাহলে এই কথাগুলো এখন দেখো তো মিলে কিনা, পড়ো। লোবিউল অনেকগুলো অ্যাসিনি দিয়ে তৈরি কেন? লোবিউল আর অ্যাসিনাস একই জিনিস। যাহাই লোবিউল তাহাই অ্যাসিনাস।
ঠিক আছে, ক্লিয়ার? তো পরীক্ষার জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন আসে, এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা আসছিল যে আলফা কোষ কি তৈরি করে, গ্লুকাগন তৈরি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিপি হলো সংক্ষিপ্ত নাম, পিতে হলো প্যানক্রিয়েটিক, পিতে হলো পলিপেপটাইড, সংক্ষিপ্ত নাম। ওকে, ল্যাঙ্গারহ্যান্স হলো একজন বিজ্ঞানীর নাম, ওই নাম দিয়ে এই নামটা আসছে, ল্যাঙ্গারহ্যান্স। হ্যাঁ, ওকে। তাহলে অগ্ন্যাশয় রস আমরা অলরেডি বলেছি, অগ্ন্যাশয় রসে দেখো পরিপাক এনজাইম থেকে এবং ক্ষারীয় তরল পদার্থ অগ্ন্যাশয় রস। এখানে দেখো জৈব বস্তু কি কি থাকে, এনজাইম থেকে। অগ্ন্যাশয় রসে কি কি এনজাইম থাকে, যে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, কাইমোট্রিপসিন, তাই না, এই এনজাইমগুলো থাকে। ওকে, যেটা বইখরা গ্রন্থি হিসেবে কাজ করে। আর সোডিয়াম, পটাশিয়াম বিভিন্ন তোমার থাকে। তাহলে এনজাইমের মধ্যে এই যে এনজাইমগুলো ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এর মধ্যে কোন এনজাইমের কি কাজ? ট্রিপসিনের কাজ কি? প্রোটিন জাতীয় খাবার পরিপাক করে, প্রোটিন পরিপাক, তাই না? আমি যদি বলি অ্যামাইলেজের কি কাজ, কি জাতীয় খাবার পরিপাক করে? শর্করা জাতীয় খাবার পরিপাক করে, রাইট? আচ্ছা, আর লাইপেজ কি করে, কি জাতীয় খাবার পরিপাক করে? লাইপেজ চর্বি জাতীয় খাবার পরিপাক করে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর দাও তো এখন, আইলেস অফ ল্যাঙ্গার নিশ্চিত হরমোনের কাজ কি? আচ্ছা, এগুলোর আবার কাজ আছে, আমি কাজটা বলি। দেখো, গ্লুকাগনের কাজ হলো রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো, ঠিক আছে। ইনসুলিনের কাজ হলো রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো। সোমাটোস্ট্যাটিনের কাজ হলো রক্তে গ্লুকোজের পরিমাণ, মানে এই গ্লুকাগন এবং ইনসুলিনের পরিমাণটা নিয়ন্ত্রণ রাখা, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, লোবিউলে অনেকগুলো অ্যাসিনে, শোনো, লোবিউল অ্যাসিনে তোমরা যেটা আমি বলি, লোবিউল মানে একটা জায়গা, ওই জায়গাটা কি দিয়ে তৈরি? অনেকগুলো অ্যাসিনে দিয়ে তৈরি, বিষয়টা এরকম। ওকে, ওই জন্য ওটাকে বলছি আমরা লোবিউল অথবা অ্যাসিনেস, একই জিনিস, কাছাকাছি। আচ্ছা, তাহলে কি হবে এটার উত্তর? এখন বলো, এখন বলো এটার উত্তর কি? ঠিক আছে, ওকে, তাহলে কি হবে? তাহলে আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করা। ওকে, এরপরে কোশ্চেন দেখো তো, অগ্ন্যাশয় থেকে নিঃসৃত কোনটা নিঃসৃত হয় বলো? তাহলে কি হবে? ভেরি গুড, তাহলে ইনসুলিন এবং ট্রিপসিন, তাই না? গ্যাস্ট্রিন তো নিঃসৃত হয় না। ওকে, এরপর আসো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক মানে হলো পাকস্থলী। মেডিকেলে কিছু কিছু টার্ম আছে যেগুলো মেডিকেলের ভাষা, এই যেমন আমরা নর্মালি স্টোমাক মানে কি? স্টোমাক মানে আমরা জানি পাকস্থলী, তাই তো, পাকস্থলী। কিন্তু মেডিকেল সায়েন্সে পাকস্থলী বলতে বোঝায় হলো গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মানে হলো পাকস্থলী, মেডিকেল সায়েন্সে পাকস্থলী।
তাহলে আমি যখনই বলবো গ্যাস্ট্রিক গ্রন্থি তাহলে থাকবে কোথায়? পাকস্থলীতে, তাই না? তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে কোথায়? পাকস্থলীতে। সহজ কথা। হ্যাঁ, আচ্ছা। এখন এই যে গ্যাস্ট্রিক গ্রন্থির কথা বলেছি, এই গ্রন্থি এটা 4 ধরনের কোষ দিয়ে তৈরি। আমরা এই কোষগুলো মনে রাখতে পারি মজা দিয়ে। মজা এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারি। মতে হলো মিউকাস কোষ, জতে হলো জাইমোজেনিক কোষ, আতে হলো আর্জেন্টাফিন কোষ, আর একটা অতে হলো অক্সিন্টিক কোষ। ঠিক আছে? এর মধ্যে অক্সিন্টিক কোষের আরেকটা নামই হলো প্যারাইটাল কোষ। মানে অল্টারনেট নামটাও তোমাকে মনে রাখতে হবে, প্যারাইটাল। প্যারাইটাল। আর ঠিক আছে, আর জাইমোজেনিক কোষের আরেকটা নাম হলো চিফ কোষ। এটার আরেকটা নাম হলো চিফ কোষ। এই নামগুলো মানে অল্টারনেট নামগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে 4 ধরনের কোষ দিয়ে গ্যাস্ট্রিক গ্রন্থি গঠিত। তো আমি যদি এটাকে একটা ছবি, এই ছবিটা বুঝতে পারছো না আমি জানি, আমি তোমাকে একটা ছবিটা একটু বুঝিয়ে দিই। মনে করো এটা হলো পাকস্থলী, আমের মতো দেখতে মনে হচ্ছে, রাইট? আচ্ছা, এখন পাকস্থলীতে আমি গ্রন্থিগুলো আঁকবো। হ্যাঁ, গ্রন্থিগুলো কিরকম আমি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে এটা এক ধরনের কোষ। হ্যাঁ, তারপরে এটা আরেক ধরনের কোষ। আচ্ছা, এটা আরেক ধরনের কোষ। হ্যাঁ, আর এটা আরেক ধরনের কোষ। তাহলে 4 ধরনের কোষ হয়ে গেল। সরি, এই যে এই যে ওকে। তাহলে 4 ধরনের কোষ কিন্তু আমি এঁকে ফেললাম। তাহলে এটাও 4 ধরনের কোষ। এই যে এটা একটা কোষ, এটা আরেক ধরনের কোষ, এটা আরেক ধরনের কোষ, আর sorry, এই যে এটা আরেক ধরনের কোষ, আর হলো এটা আরেক ধরনের কোষ। তাহলে এটা 4 ধরনের কোষের 4টা নাম দিয়ে দিই আমি। মনে করো এটার নাম হলো প্যারাইটাল কোষ। মনে করো এটার নাম হলো প্যারাইটাল কোষ। নাম দিচ্ছি আর কি, জাস্ট প্যারাইটাল কোষ, প্যারাইটাল কোষ। ওকে, এটার নাম মনে করো জাইমোজেনিক কোষ। মনে করো জাইমোজেনিক কোষ, মানে মনে করো। হ্যাঁ, আচ্ছা, এটার নাম মনে করো আর্জেন্টাফিন কোষ। আর এটার নাম হলো মিউকাস কোষ। এই যে এটা হলো মিউকাস কোষ, মিউকাস কোষ। ওকে, তাহলে 4 ধরনের কোষ দিয়ে তৈরি। তাহলে এই জিনিসটাই হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে এই জিনিসটাই হলো গ্যাস্ট্রিক গ্রন্থি, যে এটা এই পুরো জিনিসটাই হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে গ্রন্থিটা দেখতে কি নলাকার না, নলের মতো না? ইয়েস অর নো? নলের মতো তো। তাহলে আমি এই গ্রন্থিটা যদি এখানে আরেকটা এঁকে দেখাই, এরকম না গ্রন্থিটা? এরকম তো, নলের মতো কিনা? ইয়েস অর নো বলো। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কি রকম দেখতে? নলাকার। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি দেখতে নলাকার। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কয় ধরনের কোষ দিয়ে তৈরি? 4 ধরনের কোষ দিয়ে তৈরি। আর এই যে গ্যাস্ট্রিক গ্রন্থির যে এই যে উন্মুক্ত হয় যে জায়গায়, গ্যাস্ট্রিক গ্রন্থি যে জায়গায় উন্মুক্ত হয়, এই যে এই ছিদ্রটা, এই যে এই জায়গাটুকু, আমি তোমাকে যদি এটা এভাবে দেখাই, যে এই জায়গাটুকু, এই জায়গাটুকুকে বলা হয় গ্যাস্ট্রিক পিট। এটাকে বলা হয় গ্যাস্ট্রিক পিট। ওকে, তাহলে এটাকে বলছি আমরা গ্যাস্ট্রিক পিট, এই জায়গাটুকু।
গ্যাস্ট্রিক পিট। এখন এই যে গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি যে বলছি, এই গ্যাস্ট্রিক গ্রন্থিটা এখন কোথায় থাকে? পাকস্থলীর কোন স্তরে থাকে? আমরা বলেছিলাম পাকস্থলীর কয়টা স্তর রয়েছে বাইরে থেকে ভেতরের দিকে? সেরোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মনে আছে তোমাদের? পাকস্থলীর বাইরে থেকে ভেতরের দিকে স্তর থাকে না? সবচেয়ে বাইরের স্তরের নাম কি? সেরোসা। আর সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? পাকস্থলীর মিউকোসা। তাহলে ওই যে পাকস্থলীর যে মিউকোসা স্তর, সেই মিউকোসা স্তরের মধ্যেই এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে। ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে? মিউকোসা স্তরে থাকে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার? ওকে। এখন এই যে আমরা যে বলছি, এর মধ্যে এই কোষগুলোর আবার কাজ আছে। যেমন আর্জেন্টাফিন কোষের কাজ হলো গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই পদার্থটা তৈরি করে। ওকে। প্যারাইটাল কোষের কাজ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। জাইমোজেনিক কোষের কাজ হলো, জাইমোজেনিক কোষ, এটার কাজ হলো পেপসিনোজেন তৈরি করে। পেপসিনোজেন, পেপসিনোজেন, নোজেন, এই জিনিসটা তৈরি করে, এই এনজাইমটা। মিউকাস কোষের কাজ হলো মিউকাস নামক পিচ্ছিল পদার্থ তৈরি করে। ঠিক আছে? এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো এই যে পেপসিনোজেনের নাম লিখলাম, এই পেপসিনোজেন এটা কি কোনো সক্রিয় পদার্থ নাকি নিষ্ক্রিয় পদার্থ? সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও। পেপসিনোজেন এটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয় পদার্থ? বলো। পেপসিনোজেন নিষ্ক্রিয় পদার্থ, তাই না? আমরা যখন প্রোটিন পরিপাক করেছিলাম, মনে আছে পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবার কিভাবে পরিপাক হয়? মনে আছে তোমাদের? সেখানে ছিল। এখন বলো তো এই যে নিষ্ক্রিয় পেপসিনোজেন, এটাকে কে সক্রিয় বানায়? এই নিষ্ক্রিয় পেপসিনোজেন এটাকে সক্রিয় বানায় কে? মনে আছে তোমাদের? তাহলে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় বানায় কে? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় বানায় কি কি কিসে পরিণত করে? পেপসিনে পরিণত করে। আর পেপসিনের কাজ কি? প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করা। ঠিক আছে? বুঝতে পেরেছ? হুম? ওকে। তাহলে দেখো ওই কথাগুলোই এখানে লেখা আছে। ও আরেকটা কথা বলি, এই যে পাকস্থলী থেকে যে এগুলো তৈরি হচ্ছে না, এই যে এগুলো যে তৈরি হচ্ছে পাকস্থলী থেকে, এই যে এগুলো, এই যে এই পদার্থগুলো তৈরি হচ্ছে না, এগুলোকে একসাথে বলা হয় গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস। এগুলোকে একসাথে বলা হয় গ্যাস্ট্রিক জুস। ঠিক আছে? এই যে এগুলোকে, যেগুলো তৈরি হচ্ছে এগুলোকে একসাথে বলা হয় গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস। এবং এই গ্যাস্ট্রিক জুস এটা ক্ষরণ হওয়ার জন্য একটা হরমোন দায়ী। সেই হরমোনটার নাম হলো গ্যাস্ট্রিন। সেই হরমোনের নাম হলো গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন হরমোন। তাহলে আমরা বলতে পারি গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়। ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা?
এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ওকে, ভেরি গুড। তাহলে সেই কথাগুলো এখানে লেখা আছে। দেখো, মিউকোসাকে মিউকোসা বলা হয়েছে। পাকস্থলীর সবচেয়ে ভেতরের স্তরের নাম হলো মিউকোসা। সো অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা ছক এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, ফর এইচ বোর্ড এক্সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা কার কাজ, হ্যাঁ, বা মিউকাস কোষ কি তৈরি করে, আর্জেন্টাফিন কোষ কি তৈরি করে, এই যে এইভাবে করে কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, ওকে। এছাড়া পাকস্থলীতে আরো কিছু কোষ থাকে, এছাড়া পাকস্থলীতে আরো কিছু কোষ থাকে, এগুলো হলো 4টা মেইন কোষ। এছাড়া আরো কিছু কোষ থাকে, এন্টারোক্রোমাফিন কোষ, হ্যাঁ, এরকম আরো কিছু কোষ থাকে। ঠিক আছে, ক্লিয়ার? জি কোষ নামে একটা, জি সেল মানে হলো জি কোষ, এটা হলো জি জি কোষ। আরো বললাম না যে পাকস্থলীতে প্রধানত এই কোষগুলো ছাড়া আরো কিছু কোষ থাকে, যেমন জি কোষ থাকে। জি কোষের কাজ হলো গ্যাস্ট্রিন নামক হরমোন তৈরি করা, এরকম বিষয়গুলো। ঠিক আছে, ওকে। এখন গ্যাস্ট্রিক রসের মধ্যে কি কি থাকে? তাহলে গ্যাস্ট্রিক রসে কি কি থাকবে? ওই যে যেই জিনিসগুলো তৈরি হচ্ছে আমি একটু আগে দেখালাম, সেগুলোই থাকবে। গ্যাস্ট্রিক রসের মধ্যে পানি থাকবে, গ্যাস্ট্রিক রসের মধ্যে এই যে মিউসিন, ইন্টেনসিভ ফ্যাক্টর, এনজাইম, এগুলো থাকবে। এনজাইম বলতে কোন এনজাইম থাকবে? পেপসিনোজেন এনজাইম থাকবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে। তাহলে এখন দেখো কতবার এই কোশ্চেনটা আসছে বোর্ড পরীক্ষায়, দেখছো? তাহলে এটার উত্তর কি হবে বলো এখন? খুবই সহজ। ওকে, তাহলে প্যারাইটাল কোষ, খুবই সহজ একটা কোশ্চেন। হ্যাঁ, পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ মানে কি? মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি এক ধরনের গ্যাস্ট্রিক জুস না, বা গ্যাস্ট্রিক রস তো? তাহলে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কোশ্চেনটা এই টাইপের। কি হবে এটার উত্তর বলতো হামিম? খুবই সহজ, তাহলে গ্যাস্ট্রিক। ওকে, ক্ষরণ মানে হলো বের হওয়া, ক্ষরণ মানে হলো বের হওয়া। হ্যাঁ, ওকে। পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি? যদি এটা অন্য একটা টপিকস এর কোশ্চেন, তারপরও তোমরা পড়েছো কিনা একটা আইডিয়া নেওয়ার জন্য। সিক্রেটিন
ওকে, তাহলে অগ্ন্যাশয় এনজাইমকে করণে উদ্দীপ্ত করা। ওকে, এরপর আসো আন্তরিক গ্রন্থি। আচ্ছা, আন্তরিক গ্রন্থি নামটা আসছে হলো অন্ত্র থেকে। অন্ত্র মানে কি? অন্ত্র মানে কি? অন্ত্র বলতে অন্ত্র কি কি আছে? ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, নাকি? তাহলে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, তাই তো? তাহলে এই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রে যে গ্রন্থি থাকবে তাদেরকে আমরা বলছি আন্তরিক গ্রন্থি। ঠিক আছে? এখন আন্তরিক গ্রন্থিতে, গ্রন্থি মানে কি? অনেকগুলো কোষ দিয়ে তৈরি। গ্রন্থি তো একটা কিছু না, গ্রন্থি অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়। তাহলে এই ক্ষুদ্রান্তের মধ্যে যে গ্রন্থি থাকে, আন্তরিক গ্রন্থি থাকে, এই আন্তরিক গ্রন্থিগুলোর মধ্যে কি কি কোষ থাকে? এগুলো হলো সব কোষের নাম। এই যে এখানে যে নামগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো সেই কোষের নাম। তাহলে এই কোষগুলো নিয়ে, এই কোষগুলো নিয়ে আন্তরিক গ্রন্থি গঠিত। আন্তরিক গ্রন্থি গঠিত। বুঝতে পেরেছ? মনে করো আমি যদি অন্ত্র আঁকি, মনে করো এগুলো হলো অন্ত্র, এটা হলো পাকস্থলী, এই যে ক্ষুদ্রান্ত, এই যে ক্ষুদ্রান্ত। ওকে, এখন ক্ষুদ্রান্তের মধ্যে গ্রন্থি থাকে, মনে করো এই হলো সেই গ্রন্থি। এই যে এই যে এটা মনে করো গ্রন্থি, এবং এই গ্রন্থির মধ্যে বিভিন্ন রকমের কোষ থাকে। এটা এক ধরনের কোষ, তারপরে এটা আরেক ধরনের কোষ, হ্যাঁ, তারপরে এটা আরেক ধরনের কোষ। ওকে, এরকম বিভিন্ন ধরনের কোষ থাকে। তাহলে এই যে গ্রন্থি, এই গ্রন্থিটার নাম হলো আন্তরিক গ্রন্থি। এই গ্রন্থিটার নামই হলো আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি। এখন এই গ্রন্থিগুলো থেকে যে পদার্থ নিঃসরণ হয়, এই গ্রন্থি থেকে যে পদার্থ নিঃসরণ হয়, যে রাসায়নিক পদার্থগুলো নিঃসরণ হয়, তাকে বলছি আমরা আন্তরিক রস। আন্তরিক রস, এটা আরেকটা নাম আছে। এটার আরেকটা নাম আছে। তোমরা কি কেউ বলতে পারবে এটা আরেকটা নাম কি আন্তরিক রসের? সাক্কাস ইন্টেরিকাস। তাহলে আন্তরিক রসের আরেকটা নাম হলো সাক্কাস ইন্টেরিকাস। ইন্টেরিকাস। তাহলে আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস তৈরি হয়, সহজ কথা। ঠিক আছে? ওকে, এই বুঝতে পেরেছ? বলো, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছ? পুষ্পিকা, ওকে, সামিরা, তামিম, হুমায়রা, মারুফ, গালিয়া, ফাতেমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছে? ফাতেমার যাচ্ছে মাথার উপর দিয়ে। বলো, হাবিবুর জিজ্ঞেস করছে অন্ত্র মানে কি? আমার কি এই উত্তরটা দিব আমি? এই উত্তরটা দিব আমি? বলো, এই উত্তরটা দেয়া মানে আমাকে লজ্জা দেয়া। আমি এই উত্তরটা দিব না। অন্ত্র মানে কি, এই উত্তর আমি দিব না। তুমি এই পর্যায়ে এসে যদি এখন জিজ্ঞেস করো অন্ত্র মানে কি, তাহলে জিনিসটা খুবই লজ্জাজনক হবে। ওকে, এখন আন্তরিক রসের মধ্যে কি কি থাকে? তাহলে আন্তরিক রসের মধ্যে পানি থাকে, আন্তরিক রসের মধ্যে অজৈব কিছু পদার্থ থাকে, এই যে বিভিন্ন লবণ থাকে, আর আন্তরিক রসের মধ্যে এন্টারোকাইনেজ নামক এনজাইম থাকে। এন্টারোকাইনেজ, এটা হলো এনজাইম, এই এনজাইমটা থাকে। এন্টারোকাইনেজ এনজাইমের একটা কাজ আছে। কি কাজ জানো? এটা ট্রিপসিনোজেনকে ট্রিপসিনোজেনকে ট্রিপসিনোজেন ট্রিপসিনোজেন এটা হলো একটা নিষ্ক্রিয় জিনিস। এই নিষ্ক্রিয় জিনিসটাকে ট্রিপসিনে পরিণত করে। ট্রিপসিন হলো একটা সক্রিয় জিনিস। তাহলে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে, এটা হলো নিষ্ক্রিয়,
নিষ্ক্রিয় ট্রিপসিনোজকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে কে? এটাও একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ অ্যাডমিশন টেস্টের জন্য। তাহলে উত্তর কি? এই এন্টারোকাইনেজ। এবং এই ট্রিপসিনের কাজ কি কেউ বলতে পারবে? বলো তো, এই ট্রিপসিনের কাজ কি? এই ট্রিপসিন কি করে? এই ট্রিপসিন কি করে বলো? ট্রিপসিনের কাজ কি? হুম, বলো, ট্রিপসিনের কাজ কি? মারো, ভেরি গুড, প্রোটিনকে ভাঙে, তাই না? মাসুমা, পিনাক, চর্বি কে বলে রে? রিজওয়ানা, ভেরি গুড। তাহলে প্রোটিনকে ভাঙবে, তাই তো? আমিষ বা প্রোটিনকে ভাঙবে। তাহলে আমিষ, আমিষকে ভেঙে কিসে পরিণত করবে? আমিষকে ভেঙে কিসে পরিণত করবে বলো তো? আমিষ বা প্রোটিনকে ভেঙে কিসে পরিণত করবে? আমিষকে ভেঙে কিসে পরিণত করবে? আমিষ তো ভাঙলো, ভেঙে কিসে পরিণত করবে বলো? পলিপেপটাইড, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে, ঠিক আছে? ওকে, আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। তাহলে তার মানে এই এন্টেরোকাইনেজ একটা ভূমিকা রয়েছে। এবং এই ট্রিপসিন আবার, ট্রিপসিনোজেন আসে কোথা থেকে মনে আছে? এই ট্রিপসিনোজেন আবার আসে কোথা থেকে? ওই যে অগ্নাশয় থেকে, অগ্নাশয়ের বহিঃক্ষরক গ্রন্থি থেকে। ওকে, ক্লিয়ার? তাহলে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। তাহলে জানো তো এই কোশ্চেনটা উত্তর দাও এখন। ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ থাকে বলো এখন? কি হবে এটা? তাহলে কি হবে? তাহলে মনে রাখবে সহজ কথায়, যে কোনো গ্রন্থি থাকে কোথায়, কোন স্তরে থাকে? যে কোনো গ্রন্থি কোন স্তরে থাকে? মিউকোসা স্তরে থাকে, ঠিক আছে? আর ক্ষুদ্রান্তের যে গবলেট কোষ, এটা কি ক্ষুদ্রান্তের আন্তরিক গ্রন্থির মধ্যে থাকে? তাহলে আন্তরিক গ্রন্থির মধ্যে গবলেট কোষ থাকে। আর আমি বলেছি যে কোনো গ্রন্থি মিউকোসা স্তরে থাকে। তাহলে গবলেট কোষ কোথায় থাকা উচিত বলে মনে করো? তাহলে উত্তর কি হবে? মিউকোসা স্তর। এই বুঝতে পেরেছো বিষয়টা? যেমন আমি যদি বলি এই যে এই কোষগুলো না, ধরো আমি যে তোমাকে কোশ্চেন করলাম প্যানেত কোষ কোন স্তরে পাওয়া যায়, তাহলে উত্তর কি হবে? মিউকোসা স্তরে। আমি যদি জিজ্ঞেস করি আর্জেন্টাফিন কোষ কোন স্তরে পাওয়া যায়, মিউকোসা স্তরে। আমি যদি বলি লিভার কোন এর গ্রন্থি কোন স্তরে পাওয়া যায়, মিউকোসা স্তরে। ব্রুনার্সের গ্রন্থি কোন স্তরে পাওয়া যায়, মিউকোসা স্তরে। মানে কথাগুলো এরকম। ওকে, এমসিকিউ গুলো কি ধরতে পারছো তোমরা বলো? এই ধরতে পারছো এমসিকিউ? ওকে, ঠিক আছে। এটা বলো তো, প্যানক্রিয়াসের আইরিস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় বলো?
ভেরি গুড। তাহলে বিটা কোষ, তাই না? তাহলে বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, আমরা জানি। স্নেহদ্রব্য পরিপাকের সর্বশেষ উপাদান কোনটি? মানে স্নেহকে ভাঙলে বা চর্বি জাতীয় খাবারকে ভাঙলে আলটিমেটলি কি পাওয়া যায়? তোমরা কিন্তু দেখো সবগুলো প্রশ্নের উত্তরই দিতে পারছ। বলো কি হবে উত্তর? খুবই সহজ। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ওকে। পিত্ত লবণ কি থেকে উৎপন্ন হয়? অলরেডি এটার আমরা উত্তর দিয়েছি, আর এটা নেব না। আচ্ছা, তাহলে এগুলো হলো আমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস কোশ্চেন, বা তোমরা এই কোশ্চেনগুলোই পড়বে বা ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, আশা করি এখন এই কোশ্চেনগুলোর উত্তর আমরা দিতে পারবো। আমরা যা পড়েছি, আমরা এই কোশ্চেনগুলোর উত্তর আশা করি এখন আমরা দিতে পারবো। ঠিক আছে। হুম, দেখো একবার পড়ে নাও, কোশ্চেনগুলো দেখে নাও। মানে যা পড়লাম এই কথাগুলো দিয়ে, আমরা কনসেপ্টটা দিয়ে, আমরা এই প্রশ্নগুলো যা যা প্রশ্ন আছে, যেমন এখানে দেখো মানবদেহে পাতার ন্যায় গ্রন্থিটির ভূমিকা বিশ্লেষণ করো। পাতার ন্যায় গ্রন্থি মানে কি? অগ্নাশয়ের ভূমিকা বলছে। গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলোর কাজ ব্যাখ্যা করো। গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ আমরা ব্যাখ্যা করেছি। অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কিভাবে? অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন কোনটা? ওই যে ইনসুলিন, তারপর হলো গ্লুকাগন, এগুলো। অগ্নাশয়ের বৈশিষ্ট্য লিখো। ওই যে তোমার বহিঃক্ষরক গ্রন্থি, অন্তঃক্ষরক গ্রন্থি হিসেবে কি কি কাজ করে সেগুলো। খাদ্য পরিপাকে গোলাপি বর্ণের পাতা আকৃতির গ্রন্থিটির ভূমিকা পাতার মতো মানে কি? অগ্নাশয়। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি ব্যাখ্যা করো। অলরেডি বলেছি আমরা। মিশ্র গ্রন্থি যা বিভিন্নভাবে খাদ্য পরিপাকে সহায়তা করে, উক্তিটি বিশ্লেষণ করো। মানে অগ্নাশয়ের যে কাজগুলো সেই কাজগুলো নিয়ে বলতে হয়। ঘুরে ফিরে অগ্নাশয়ের কথা বার্তাগুলো চলে আসছে। হ্যাঁ, এই তো। তবে যে অগ্নাশয় শর্করা পরিপাক এবং বিপাকীয় ক্ষেত্রে ভূমিকা বিশ্লেষণ করো। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলতে কি বোঝো? অন্তঃক্ষরা গ্রন্থি, তার মানে ওই যে তোমার কি বলে আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, গামা কোষ যেগুলো আছে না, এগুলো মিলে যে অন্তঃক্ষরা গ্রন্থি তৈরি হচ্ছে, এটাকে বলছি আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সবগুলোকে। তাই তো? ওকে। সো একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। এক্স একটা গ্যাস্ট্রিক গ্রন্থি, তাহলে এক্স এর কোষগুলোর কাজ ব্যাখ্যা করো। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থিতে যে কোষগুলো থাকে সেই কোষগুলোর কাজ কি সেটা ব্যাখ্যা করতে হবে। শেষ। এটা হবে তোমাদের জন্য হোমওয়ার্ক। প্র্যাকটিস করবে, খুবই ইজি। ওকে। সো কার কোনো কোশ্চেন আছে কিনা বলো। ঠিক আছে, কোশ্চেন নাই। আন্তরিকের কোষগুলো মনে রাখার কোনো ছন্দ নেই, ওটা মুখস্থ করে নিও। ছন্দ মনে রাখতে গেলে আর এক ছন্দ তোমাদের দরকার। ওকে, তো ঠিক আছে। তো যেহেতু কোশ্চেন নাই, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।